স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি নীলিমা জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে 15 জন আহত হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে ছাত্র দলের নেতাকর্মীরা প্রচার কার্যক্রম চালায়। প্রতিবাদে একদল শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ করে। এ সময় তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনায় বৈষম্য বিরোধীরা 18 জনকে দায়ী করে তাদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল, ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা সহ 4 দফা দাবি জানিয়েছেন। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েক ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হন উপাচার্য। ক্যাম্পাসে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে। আমাদের কর্মসূচি কেবলমাত্র এটাই, আমাদের দাবি সমূহগুলো পূরণ করা হোক। দাবি সমূহগুলো পূরণ করার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা আগামীকাল 19 তারিখ দাবি সমূহ 19 তারিখ 1টা পর্যন্ত সময় দিয়েছি দাবি সমূহ পূরণ করার জন্য। সকালে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব, কারণ আমরা চাই 1টার মধ্যে দাবিগুলো পূরণ হয়ে যাক। কুয়েটে সংঘর্ষের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাডার পলিটিক্স করলে পরিণতি ছাত্রলীগের মতোই। অন্যদিকে ছাত্র দলের দাবি সংঘর্ষে জড়িত তৃতীয় পক্ষ। এছাড়া গোপনে নয়, প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান জানান তারা। মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি কর্মসূচি দেয় দুটি সংগঠন। রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে ফিরে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সংগঠনটির নেতারা বলেন, ছাত্রলীগের মতো যারা ফ্যাসিবাদী আচরণ করবে দেশের মাটিতে তাদের ঠাঁই হবে না। আমাদের নারকীয় ছাত্রলীগ স্টাইলে যে ধরনের নির্যাতন হয়েছে, আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই। আপনারা যদি মনে করে থাকেন কুয়েটে আপনারা আপনাদের পাওয়ার পলিটিক্সের আপনারা এখানে মহড়া দিয়েছেন, টেকনাফ থেকে তেতুলিয়া এই 56,000 বর্গ মাইলে আর পাওয়ার পলিটিক্সের কোনো ঠিকানা হবে না। এদিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদলও। ছাত্রদল কলম ও সাধারণ মানুষের রাজনীতি করে এমন দাবি করে সংগঠনটির নেতারা বলেন, দেশের মাটিতে ফ্যাসিবাদের ঠাঁই হবে না, কোনো ফাঁদেও পা দেবে না ছাত্রদল। সাধারণ শিক্ষার্থীদের আপনাদের পরিচয় প্রকাশ্যে দিন, তারপর দেখুন আপনাদের গ্রহণযোগ্যতা কতটুকু। ওই রাতের অন্ধকারে ওই ফেসবুকের মাধ্যমে আমাদের ছাত্র নেতাদের চরিত্র হনন করে অসৎ উদ্দেশ্য হাসিল করতে গেলে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এছাড়া কুয়েটের ঘটনায় বুয়েট, ঢুয়েট, জাহাঙ্গীরনগর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ মিছিল হয়েছে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর জনগণের অধিকার ও গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে, কিন্তু জাতীয় নির্বাচনের কথা শুনলে অনেক উপদেষ্টা বিচলিত হয়ে পড়েন। জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচির দ্বিতীয় দিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আন্তর্জাতিক পরিসরে তিস্তার ন্যায্য অধিকার পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার তিস্তা রক্ষা আন্দোলনের দ্বিতীয় দিন সকালে গণপদযাত্রা করেন পানি বঞ্চিত তিস্তাপাড়ের মানুষ, কৃষক, শ্রমিক, জনতার সাথে অংশ নেন সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। প্রায় 4 কিলোমিটার হেঁটে দুপুরে তিস্তা ব্রিজের নিচে পানিতে নেমে প্লাকার্ড উঁচিয়ে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ জানান তারা। সব পেশার, সব গোষ্ঠীর, সব জাতির মানুষ এখানে এক কাতারে মিলিত হয়েছি। আমরা আশাবাদী আমাদের বন্ধু রাষ্ট্র ভারত আমাদের পানির যে ন্যায্য হিস্সা সেটা দাবি মেনে নেবেন। চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমরা আমাদের পানির ন্যায্য হিস্সা চাই। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তিস্তা চরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় মারানোর জন্য এই তিস্তা মেগা প্রকল্প তারা যেন বাস্তবায়ন। তিস্তার তাণ্ডব ও জীবন যৌবন কেড়ে নেয়ার স্মৃতি তুলে ধরা হয় নাটিকার মাধ্যমে। সেই স্মৃতি মনের দুয়ারে আঘাত হানে বিষাদে। দুকুল হারানো মানুষের কণ্ঠে ভেসে ওঠে ক্ষোভ ও বঞ্চনা। ভারত চাচ্ছে না যে এটা
বাস্তবায়ন হোক। আর আমরা দাবি করতেছি যেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। কর্মসূচি পালন করতেছি ইনশাআল্লাহ। আমরা এই দাবি না দেওয়া পর্যন্ত আমরা ছাড়তেছি না। গধূলির আলোতে কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকারে থাকবে। বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি, এগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা দরকার। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। আওয়ামী লীগের সমালোচনা করে তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর জনগণের অধিকার ও গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্মপরিকল্পনার রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে। উত্তরের কোটি মানুষের দাবি আদায়ের এই আন্দোলনে সামিল হলেন তারেক রহমান। প্রতিশ্রুতি দিলেন, অন্তর্বর্তী সরকার পানির ন্যায্য হিসা আদায়ে ব্যর্থ হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সাথেই অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবেন তিস্তা সমস্যার। আর তার এই প্রতিশ্রুতিতে উজ্জীবিত হয়েছে উত্তরের মানুষ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, তিস্তা পাড়, লালমনিরহাট। কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামী। একই সঙ্গে নিবন্ধন ফেরত না দেয়ায় লাগাতার বিক্ষোভের ঘোষণা দিয়েছে দলটি। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিলে এ ঘোষণা দেন দলের নেতারা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম এখনও কারাবন্দী। তার মুক্তি এবং দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করে জামায়াতে ইসলামী। কুমিল্লায় সমাবেশে দলের নায়েবে আমির অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন। যদি এটিএম আজহারুল ইসলামকে অতি সত্বর মুক্তি দেওয়া হয় তাহলে আপনারা টিকবেন কি টিকবেন না, থাকবেন কি থাকবেন না, এইটি আমরা আর পরোয়া করব না। আপনাদেরকে বিদায় নিতে হবে অথবা আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্ত দিতে হবে। এদিকে খুলনায় দলের সেক্রেটারি জেনারেল বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও জামায়াতে ইসলামী এখনো বৈষম্যের শিকার। প্রতীক হয়ে বসে আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আমরা বলবো, আপনি এই ফ্যাসিবাদের জুলুম থেকে বাঁচার জন্য একটা সুবিচার করুন, আজহারের দণ্ডকে আপনি বাতিল ঘোষণা করুন। ঢাকায় আয়োজিত সমাবেশে জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, এখন সময় এটিএম আজহারুলকে মুক্তি দেওয়ার। নেতার মুক্তির পাশাপাশি 2018 সালে আওয়ামী লীগ সরকারের বাতিল করা জামায়াতে ইসলামের নিবন্ধন দ্রুত ফেরত চান দলের আমির। অন্যথায় লাগাতার বিক্ষোভের ঘোষণা দেন তিনি। আমরা তো চাইনি, কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে। প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছি। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথমও নয়, শেষও নয়, সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। আমির বলেন, তারা ভদ্র হলেও দুর্বল নন। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ সরাসরি কোনো অপরাধ বা ফ্যাসিবাদের সাথে জড়িত না থাকলে রাজনীতি করতে পারবেন এবং নির্বাচনেও অংশ নিতে পারবেন, কথা জানিয়েছেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ডিসি সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়াটাই যৌক্তিক, তবে সরকার এবং আরও অন্যান্য রাজনৈতিক দলের ঐক্যমতের মাধ্যমে নেওয়া হবে সিদ্ধান্ত।
যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছেই, কিন্তু নির্বাচন কমিশনের অংশ হতে চায় না, একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনের মধ্য থেকে জেলা প্রশাসকদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশনা দিয়েছেন তিনি। ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা যে একটা জিনিস ঘোষণা দিয়েছেন, আমরা তো ওনার ঘোষণা অনুযায়ী কাজ করছি। আমরা বলিও না, বলার প্রয়োজন মনে করি না এখনো। ওনারা অ্যাওয়ার অফ হোয়াট ইজ গোয়িং অন এট দ্য ন্যাশনাল লেভেল। এটা একটা রাজনৈতিক বিতর্ক এখন তো চলছে, আপনারা যা দেখতেছেন। আমরা ওই বিতর্কের অংশীদার হতে চাই না। একটা ফয়সালা হোক, তারপর আমরা সেটা দেখা যাবে। এটা 13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে যশোর 4 আসনের সাবেক এমপি রণজিৎ কুমার রায়, তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে আলাদা 4টি মামলা করেছে দুদক। নিয়মিত ব্রিফিংকালে এসব তথ্য জানান দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে সাবেক এই এমপি দখল ও অর্থ আত্মসাৎ করত বলে জানিয়েছে সংস্থাটি। যশোরের সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায় 2008 সালে যখন তিনি প্রথম এমপি হন, তখন তার স্থাবর অস্থাবর সম্পদ ছিল 4 লাখ টাকা। 2023 সালে যা বেড়ে দাঁড়ায় 4 কোটিতে। দুদক অভিযোগ পেয়েছিল সাবেক এই এমপি কেবল নিজেই নন, স্ত্রী সন্তানরাও ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ করেছেন। দুদক মহাপরিচালক সাংবাদিকদের জানায়, সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায়ের স্ত্রী নিয়তি রানী রায়ের ব্যাংক হিসেবে 8 কোটি 80 লাখ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং 2 ছেলের অ্যাকাউন্টে 100 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছে দুদক। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে 6 কোটি 12 লক্ষ টাকারও বেশি গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখা, 39 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায় ও তার পরিবারের সদস্যদের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ভূদখল ও অর্থ আত্মসাৎ করেছে বলে জানায় সংস্থাটি। জনাব রাজীব কুমার রায় নিজ নামে, তার স্ত্রী জনাব ঋষিতা শাহর নামে 69টি ব্যাংক হিসাবে মোট 162 কোটি 34 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে জনাব সজীব রায় নিজ নামে ও তার স্ত্রী অনিন্দিতা মালাকার পিউর নামে 18টি ব্যাংক হিসাবে মোট 8 কোটি 39 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাহমুদুল্লাহ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। সৌদি আরবে উচ্চ পর্যায়ে আলোচনার পর ইউক্রেন যুদ্ধ বন্ধে 4টি নীতিতে একমত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে 2 দেশই প্রতিনিধি দল গঠন করবে বলেও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে কিয়েভের অংশগ্রহণ ছাড়া আলোচনার কোনো চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনকে বাদ দিয়েই সৌদি আরবে শুরু হয় যুক্তরাষ্ট্র রাশিয়া শান্তি আলোচনা। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু হয় এ আলোচনা। আয়োজক দেশ সৌদি আরবের পক্ষ থেকে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তবে আলোচনায় ইউক্রেনের কোনো কর্মকর্তাই উপস্থিত ছিলেন না। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।